মানবদেহের অধিকাংশ কোষ তাদের দৈনন্দিন কাজগুলো বেশ সম্মানজনক প্রক্রিয়ায় করে যায়। যদি কোনো কোষের কথা ভাবি, ধরি ত্বক কোষ অথবা দেহের যে কোনো কোষ, যখন তারা মৃত কোষগুলোকে প্রতিস্থাপন করে তখন তারা মাইটোসিস কোষ বিভাজন ঘটায়, যা হচ্ছে তাদের প্রত্যেকের দুটি করে হুবহু প্রতিরূপ সৃষ্টি করা, যারা নিজেরাও মাইটোসিস প্রক্রিয়ায় পুনর্বিভাজিত হয়। তখন তারা যদি জিনগতভাবে অনুভব করে যে আমার আশেপাশে ভিড় বেড়ে যাচ্ছে, যখন অন্যান্য কোষও চারিদিকে বিদ্যমান, তারা তা বুঝতে পারে এবং সংখ্যা বৃদ্ধি কিছুটা কমিয়ে দেয়, যাকে বলা হয় কন্ট্যাক্ট ইনহিবিশন বা স্পর্শ নিগ্রহ, কন্ট্যাক্ট ইনহিবিশন। ধরা যাক এদের মধ্যে একটি কোষ ত্রুটিপূর্ণ হয়ে পড়ল, তখন সে বুঝবে যে আমি টের পাচ্ছি যে আমি ত্রুটিপূর্ণ এবং নিজেকে ধ্বংস করে ফেলবে। তারা এতখানি সচেতন কোষীয় নাগরিক যে অন্যান্য সুস্থ কোষগুলোর জন্য জায়গা করে দেয়। তো এই কোষটি নিজেকে হত্যা করবে যদি সে বুঝতে পারে কোনো সমস্যা আছে তার মাঝে, এবং আসলে একটি কোষীয় প্রক্রিয়া এটি ঘটায়, যাকে বলে অ্যাপোপ্টোসিস। আমি এটা সহজ করে বলছি যে যদি কোনো বাইরের প্রভাব কোষটিতে পড়ে এবং তা ক্ষতিগ্রস্ত হয়, তবে কোষটি তা নিজে নিজে বুঝতে পারে এবং নিজেকে ধ্বংস করে, অ্যাপোপ্টোসিস। তো এটি হচ্ছে একটি স্বাভাবিক অবস্থা। এমনকি যখন মিউটেশন সংঘটিত হয়, এবং বুঝিয়ে বলতে গেলে মিউটেশন তুলনামূলকভাবে অনিয়মিত, এবং আমি সঠিক জানি না যে এটি কতটা নিয়মিত, সম্ভবত এক এক ধরনের টিস্যুতে এর হার এক এক রকম। ধরা যাক এটি এই হারে সংঘটিত হয় যে, একটু ভিন্ন কালিতে লিখি, এই হারে হয় যে 100 বিলিয়ন নতুন কোষ প্রতিদিন মানুষের দেহে তৈরি হয়। তাদের মাঝে যদি প্রতি 10 লক্ষে একটি মিউটেশন হয় বলেও ধরি, তাও মাত্র 1 লক্ষ মিউটেশন পাই। আর বেশিরভাগ মিউটেশনই হঠাৎ করে হয়, যা খুব একটা বেশি ক্ষতি করে না। তবু যদি বড় ধরনের কোনো মিউটেশন হয়েই যায়, তবে কোষটি তা শনাক্ত করবে ও নিজেকে ধ্বংস করবে। এখানে আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই যে আমি দেহকোষ নিয়ে কথা বলছি, যারা দেহ থেকে আসে, যেমন আমার চোখ বা মস্তিষ্ক বা পায়ের কোষ, যারা জনন কোষ নয়। এই মিউটেশন ঘটা কোষগুলো যদি বেঁচেও যায়, তবু তারা আমার সন্তানের দেহে যাবে না। যদি আমরা মায়োসিস নিয়ে বলি, তবে তা সম্পূর্ণ ভিন্ন একটি আলোচনা। এরা সকলেই আমার দেহকোষ এবং এরা সংখ্যাবৃদ্ধি করে মাইটোসিস প্রক্রিয়ায়, মাইটোসিস। তো এই মিউটেশনগুলো হয় কিছুই করবে না বা ভুল কাজ করবে, আমার কিছু ক্ষতি করবে বা নিজের, কিন্তু আমার সন্তানের কোনো ক্ষতি করবে না। তো বিষয়টি খুব পরিষ্কারভাবে বলতে চাই। তো দেখা গেল যে প্রতিদিন 100 বিলিয়ন কোষ তৈরি হয়। এর থেকে বোঝা যায় যে কতগুলো কোষ আমাদের দেহে আছে। একেবারে সঠিক না হলেও বলা হয় যে 100 ট্রিলিয়ন কোষ আমাদের দেহে আছে। এভাবে ধরলে প্রতিদিন প্রতি 1000 কোষে একটা সংখ্যা বৃদ্ধি করে। তবে কিছু কোষ নিয়মিত সংখ্যা বৃদ্ধি করে, কিছু কোষ নিয়মিত বৃদ্ধি করে না। এখানে একটা সাইড নোটের বা টিকার মতো বলা যায় যে এটা একটা উপলব্ধি আপনাদের দেবে যে মানবদেহ কতটা জটিল। আমরা আমাদের বিশ্ব অর্থনীতি নিয়ে কথা বলি বা বৈশ্বিক সমাজও যদি ধরি, তবে তা মাত্র 6 বিলিয়ন সদস্য নিয়ে গঠিত, আর আমাদের দেহ 100 ট্রিলিয়ন কোষ নিয়ে গঠিত। এখানে বিলিয়ন ও ট্রিলিয়নের মধ্যে একটা সম্পর্ক যদি ধরি, তবে দাঁড়ায় যে 1 লক্ষ বিলিয়ন কোষ, আর 1 বিলিয়ন হলো 100 কোটি। তো যা হোক, 1 লক্ষ বিলিয়ন কোষ, এদের প্রত্যেকটির আছে বিশাল, আসলে বিশাল ঠিক শব্দ নয়, বরং জটিল ইকোসিস্টেম তাদের ভেতর ও তাদের নিউক্লিয়াসের সাথে। আমরা কোষাণুদের কথা বলছি, কোষ বা ডিএনএ রেপ্লিকেশনের কথা বলেছি, কোষ প্রতিরূপের কথা বলেছি, এবং এগুলো ঠাট্টা নয়। এদের আছে জটিল পর্দা বা জালক, যা বস্তুদের কোষের ভেতর নেয়, এবং তারা নিজেদের মাঝে বিভিন্ন প্রাণীর মতন, এবং ব্যাপারটা একদম কোনো পরিবেশ বা সমাজের মতো, যা আমাদের প্রত্যেকের ভেতর আছে। এটা কেবল একটা সাইড নোট, এটা বোঝার জন্য যে আমরা কতটা বিশাল। কেবল কল্পনা করুন কিভাবে এখানে এলাম, যে এই 100 বিলিয়ন নতুন কোষ তৈরির সময় অনেকগুলো মিউটেশন পাওয়া যায়, এবং তাদের মাঝে কিছু, আমি আগেই বলেছি, তাদের মাঝে কতগুলো কিছুই করে না।
আবার কতগুলো নিজেদের শনাক্ত করে যে এগুলো অপ্রয়োজনীয় কোষ, এগুলো তখন নিজেদের ধ্বংস করে ফেলা শুরু করে। এখন কিছু মিউটেশন আছে যার পরে কোষগুলো নিজেদের ধ্বংস করে না, বরং এটি কোষের আকার বদলে ফেলে। তো একটি কোষ এখানে আঁকি যাতে এই রকম মিউটেশন ঘটে। ধরা যাক আমি এখানে এক্স দিয়ে এটা প্রকাশ করছি। আমরা একজোড়া মিউটেশন আঁকি। তো এদের মাঝে একটি কোষটিকে অ্যাপোপ্টোসিস থেকে রক্ষা করে, হয়তো কোনো একটি তার আশেপাশের কোষের তুলনায় এর রেপ্লিকেশনকে ত্বরান্বিত করে। তো এটি মাইটোসিসের মাধ্যমে এর একগুচ্ছ প্রতিরূপ সৃষ্টি করে। এরা একটি গুচ্ছ তৈরি করে যার প্রতিটি কোষ একই কোষ থেকে উদ্ভূত, এবং এরা কেবল নিজেদের সংখ্যা বৃদ্ধি করছে। এরা প্রত্যেকেই ত্রুটিপূর্ণ, যেহেতু এগুলো সবাই একটি ত্রুটিপূর্ণ কোষ থেকেই বিভাজন এবং পুনর্বিভাজনের মাধ্যমে তৈরি হয়েছে। এবং যদি আপনি দেখেন তবে আশেপাশের কোষের তুলনায় এদেরকে অস্বাভাবিক লাগবে, এবং হয়তো এরা ঠিকমতো কাজও করছে না। এদেরকে বলা হয় নিওপ্লাজম। নিওপ্লাজম নিওপ্লাজম এখন অনেকগুলো নিওপ্লাজম এরা যে এমন একটি আকার বা দেহ গঠন করবে সব সময় তাই নয়, এরা পুরো দেহেই ঘুরে বেড়াতে পারে। তবে বেশিরভাগ সময়ই এরা এমন বড় পিণ্ড তৈরি করে, এবং এরা এত বড় হয় যে এদের দেখা যায় খালি চোখে। তখনই এদের আমরা টিউমার বলি। তো এটি একটি পিণ্ড কোষগুচ্ছ যারা নিঃসন্দেহে অস্বাভাবিক, যাকে আপনারা টিউমার বলে থাকেন। অর্থাৎ নিওপ্লাজম ও টিউমার প্রায়ই সমার্থক হিসাবে ব্যবহৃত হয়। টিউমার আমরা দৈনন্দিন জীবনে বলে থাকি। তো যদি এই পিণ্ডটি নির্দিষ্ট আকার নেয় এবং কোনো বিপদ না ঘটায়, নিয়ন্ত্রণহীন সংখ্যা বৃদ্ধি না করে, হয়তো এর প্রতিবেশ কোষ থেকে বেশি সংখ্যা বৃদ্ধি এরা করছে না, কেবল থেকে যাচ্ছে, হয়তো অল্প করছে এবং আমাদের দেহে যথেষ্ট ক্ষতি করছে না, তবে একে আমরা বেনাইন টিউমার বলি, বেনাইন নিওপ্লাজম বলি। বিনাইন অর্থ যা ক্ষতিকর নয়। বেনাইন টিউমার তার মানে ভালো। আপনি এটা শুনতে পছন্দ করবেন। যদি আপনার একটি টিউমার থাকে, খোদা না করুক, যাই হোক, আপনার যদি টিউমার থাকেই, তবে সেটা যদি বেনাইন হয় তার মানে এটা আপনার কোনো ক্ষতি করছে না, কেবল থেকেই যাচ্ছে। তবে এদের মাঝে কিছু কিছু মিউটেশন, হয়তো এরা বেনাইনই, কিন্তু কিছু কিছু বেনাইন কোষ থেকে আরও মিউটেশন হয়, এবং সেই মিউটেশনের ফলে পাগলের মতো এরা সংখ্যায় বাড়তে থাকে। গ্রো লাইক ক্রেইজি। এটা শুধু যে পাগলের মতো বাড়েই শুধু তাই না, এটা আক্রমণাত্মক হয়ে ওঠে। এর অর্থ এটি আশেপাশে কি হলো তার ধার ধারে না, কেবল অনুপ্রবেশ করতে চায় যে কোনো কিছুতে। যদি ধরি এটি পাগলের মতো বাড়তে থাকে, অন্য একটা রং ব্যবহার করে দেখাচ্ছি, পাগলের মতো বাড়তে থাকে এবং অন্য টিস্যুতে প্রবেশ শুরু করলো, তাহলে এটি আক্রমণাত্মক বা ইনভেসিভ এবং অতিবৃদ্ধি বা সুপার গ্রোথ। এবং এটি একটি কোষীয় উন্মাদে পরিণত হয়। আরও বাজে ব্যাপার হলো এটি একা থাকছে না, বরং সংখ্যা বৃদ্ধি করছে এবং সমস্যাজনক জেনেটিক ইনফরমেশন পাস করছে তাদের সবাইকে। এবং এমন হতে পারে যে এর পরের সন্তানদের জেনেটিক ইনফরমেশনে হয়তো আরও বড় ত্রুটি তৈরি হচ্ছে। আসলে এটার সম্ভাবনা অনেক বেশি, কারণ কিছু মিউটেশন ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াকেই হয়তো ক্ষতিগ্রস্ত করে। ফলে মিউটেশন অনেক বেশি হওয়া শুরু করে। মিউটেশন অনেক বেশি হয়, মোর ফ্রিকোয়েন্ট মিউটেশন হয়, মোর ফ্রিকোয়েন্ট। এবং কিছু মিউটেশন এদের ভেঙে ফেলে আর দেহের অন্য অংশেও যেতে দেয়, এবং দেহের ওই অংশের কোষগুলোকে সংক্রমিত করে এবং ওই অংশের কোষগুলোকে দখল করে নেয়। তখন বলা হয় যে, অনেক কঠিন শব্দ, আমার উচ্চারণ করতে বেশ কষ্ট হয়, মেটাস্টাসাইজড। মেটাস্টাসাইজড হয়েছে। হয়তো মেটাস্টোসিস শব্দটি আপনি শুনে থাকবেন। এটা দেহে পরিভ্রমণকারী কোষগুলোর একটি ধারণা। আমার ধারণা আপনারা জানেন এদের কি বলে। এরা প্রতিবেশী কোষদেরকে পাত্তা দেয় না, পাগলের মতো সংখ্যায় বাড়ে, কন্ট্যাক্ট ইনহিবিশনের অনুভূতি তাদের নাই, তারা আক্রমণাত্মক, তারা ভিড় বাড়িয়ে চলে,
পুষ্টি বা রিসোর্স আহরণ করতে থাকে, তারা মিউটেশন ঘটাতে থাকে, কারণ তাদের জেনেটিক অস্বাভাবিকতা আছে এবং অচিরেই এরা ভেঙে যায় এবং দেহের অন্যান্য অংশে প্রবেশ করতে থাকে। এরা হচ্ছে ক্যান্সার বা ক্যান্সার সেলস। আপনি হয়তো ভাবছেন ক্যান্সার এত কঠিন রোগ কেন বা দুরারোগ্য কেন? কারণ এটি কেবল একটি রোগ বা ব্যাকটেরিয়া বা ভাইরাস না যে চিহ্নিত করে আঘাত করা যাবে, বরং এটি মিউটেশনের একটি সম্পূর্ণ শ্রেণী বা ক্লাস, যেখানে কোষগুলো আক্রমণাত্মক আচরণ এবং মেটাস্টাসাইজ প্রদর্শন করে। হয়তো এক ধরনের ক্যান্সার দেখে বললেন যে একে বোঝা যাচ্ছে, একে নিরাময় করা যাক। হয়তো চিহ্নিত করলেন কিছু কোষ। আমি অন্য রং করে এখানে দেখাই এবং নিশ্চিহ্ন করলেন। আপনি বললেন যে ধরেন এটা এটা এটা, কিন্তু যেহেতু এদের ডিএনএ রেপ্লিকেশন ত্রুটিপূর্ণ, তাই কিছু কোষ আসবে যাদের নিশ্চিহ্ন করা যাবে না এবং নতুন ধরনের ক্যান্সার তৈরি হবে যাদের নিশ্চিহ্ন করা কঠিনতর। অর্থাৎ ধরতে পারেন ক্যান্সার একটি অনন্ত যুদ্ধ, যদি না আপনি মূল কারণটাকে আঘাত করেন। কেমোথেরাপি বা তেজস্ক্রিয়তা সবই মূলত দ্রুতবৃদ্ধির ব্যাপারটাকেই ঠেকাতে চেষ্টা করে, যেটা কিনা ক্যান্সারের সাধারণ কারণ। আমরা অনেকগুলি ভিডিও করতে পারি এটার উপর যে ক্যান্সার আসলে কি এবং মানুষ কিভাবে একে আঘাত করে, কিন্তু এই ভিডিওতে আমি বলতে চাইলাম যে ক্যান্সার সমস্যাজনক বা ত্রুটিপূর্ণ মাইটোসিস বিভাজনের উপজাত মাত্র। আরও নির্দিষ্ট করে বললে ত্রুটিপূর্ণ ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ প্রতিদিন যে 100 বিলিয়ন নতুন কোষ তৈরি হয় তার কিছু ত্রুটিপূর্ণ হয়ে তৈরি হয়। অধিকাংশ সময়ই এসব ত্রুটিপূর্ণ কোষ কোনো ক্ষতি করে না, বরং ধ্বংস হয়ে যায়। কিন্তু কখনো কখনো তারা সংখ্যা বৃদ্ধি করেই যায় এবং পাগলের মতো সংখ্যায় বাড়তে থাকে। যদি না তা হয় তবে ওগুলো বেনাইন, কিন্তু যখন পাগলের মতো বাড়তে থাকে এবং দেহের অন্যান্য অংশে প্রবেশ করতে থাকে, আপনি অবশ্যই ক্যান্সার পাবেন। আশা করি আপনার কাছে পুরো ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছে। আপনি এখন কিছুটা বিজ্ঞান জানলেন, যেটা কিনা এমন একটা সমস্যাকে ব্যাখ্যা করার চেষ্টা করে যেটা জীব হিসাবে আমাদেরকে সহ্য করতে হয়। জীব হিসেবে বলছি কারণ শুধু মানুষ নয়, অন্যান্য জীব এমনকি উদ্ভিদেও ক্যান্সার হতে পারে।